আমরা যদি রাজনীতিতে না আসতাম আজকের এই 24-এর গণ অভ্যুত্থান হতো না। গণ অভ্যুত্থান হতো আগে হতে পারতো, পরে হতে পারতো, এবং এই গণ অভ্যুত্থানে সাইমুম ভাই যেহেতু চেয়ারম্যানের নিকটের লোক, সে জানে হয়তো কিছুটা আমাদের কি ধরনের ইনভলভমেন্ট ছিল, যে কারণে কিন্তু 19 জুলাই রাতে আমাকে গ্রেপ্তার করেছিল। এমনকি আপনারা দেখেছেন যেখানে গ্রেপ্তার অবস্থায় অনেকে ভয়ে মানে একেবারে পর্যদস্ত হয়ে যায়। আমরা এই প্রিজন ভ্যান থেকেও 1 আগস্ট লোকজনকে এনকারেজ করার জন্য বলেছি যে 90% পতন হয়ে গেছে, 10% ধাক্কা দিতে হবে। আমরা একেবারেই জীবনকে বাজি রেখেই রাজনীতির মাঠে নেমেছি। কাজে এখন সবাইকে সবসময় তুষ্ট করা আমার রাজনৈতিক কৌশল না। আমার রাজনৈতিক অবস্থানের কারণে দেখুন, যখন আওয়ামী লীগের আমলে আমরা রাজনীতি করেছি, আমাকে সমর্থন করেছে বিএনপি, জামাত, আমি তুষ্ট করবে না, কিন্তু নিজ দলের লোকদের তো তুষ্ট করবে। একটু বলি, নিজ দলের একটু বলি যে আমি যখন আওয়ামী লীগের আমলে যখন আওয়ামী বিরোধী রাজনীতি করেছি, সেখানে আমার দলের বাইরেও আমাকে বিএনপি লোকেরা সাপোর্ট করেছে, জামাতের লোকেরা, সমস্ত এন্টি আওয়ামী লীগের লোকেরা। আর এখন তো আমার ধরেন আওয়ামী লীগ নাই, এখন বিএনপির রাজনীতি করছে, জামাতের রাজনীতি করছে, অন্যান্য দল তাদের রাজনীতি করছে। এখন তো একটা বড় মানে জায়গা থেকে সবাই যার যার দল গোছাতে প্রতিযোগিতায় লিপ্ত। কাজে এখন অনেকে তো মনে করছে তরুণ নেতৃত্ব হিসেবে ভিপি নূরকে বিতর্কিত করলে তাদের রাজনৈতিক অবস্থানটা শক্ত করা যাবে, তাদের পজিশনটা এনসিপি এখন যারা তৈরি করছে, এদের অনেকেই তো আমার সাথে ছিল, আমার সাথে কাজ করেছে, আমার কর্মী ছিল, তারপরে তারা বড় জায়গায় গেছে, আমি তাদেরকে স্যালুট করি, সম্মান করি, তারা আরো বড় জায়গায় যাবে। কিন্তু তারা তাদের রাজনৈতিক অনেকের হাতে করি তো আমার হাতে, এটা তো স্বীকার করতে হবে। হ্যাঁ, আমি ধরে রাখতে পারিনি আমার অনেক কর্মীকে, নেতাকে, এটা একটা বাস্তবতা আছে। কারণ আমরা যখন রাজনীতিটা করেছি, আমরা বিভিন্ন মানুষের শয়তানি করেছি। আমাদের দলে এমপি ছিল না, মন্ত্রী ছিল না, তারা কিন্তু যারা আপনার দল থেকে চলে গেছে তাদের মধ্যে অনেক অংশই আপনার বিরুদ্ধে যে একটা অভিযোগ করেছেন, এর মধ্যে আর্থিক বিষয়টা একটা বড় অভিযোগ। এইটা যদি আপনি একটু বলতেন, ক্লিয়ার করতেন। এখানে রাইট, এটা হচ্ছে আমার নেতা কর্মীরা এইটা ওইভাবে বলে নাই, হয়তো দু একজন বলতে পারে না জেনে। এইটা মূলত ক্যারেক্টার অ্যাসাসিনেশন করার জন্য এই কথাগুলো বলা হয়েছে। এটা রাজনীতির বাইরের কিছু মানুষ কিংবা এটা একটা ন্যারেটিভ তৈরি করার, যেমন ধরেন তারেক রহমানের কথা আপনি জিজ্ঞেস করলেন। খালেদ ভাই, আপনি অনেক সিজন রাজনীতিবিদ, আপনি আমার যাই বলেন, আপনাকে আমি সম্মান করি। আপনি আওয়ামী লীগের আমলেও বাংলাদেশ থেকে সাহসী সাংবাদিকতা করেছেন। তো দেখেন তারেক রহমান চলে কিভাবে, এই কোশ্চেনটা কেউ যদি জিজ্ঞাসা করে, আমি মনে করি এইটা আসলে খুবই অবিবেচকের প্রশ্ন এবং অবুঝ মানুষের মতো কথা। তারেক রহমান বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতির ছেলে, তারেক রহমান বাংলাদেশের একাধিকবার 3বারের প্রধানমন্ত্রীর ছেলে, তারেক রহমান একটা পার্টির আপনার সিনিয়র যুগ্ম মহাসচিব ছিল, এখানে তার তো নিজস্ব কিছু ব্যবসা বাণিজ্য ছিল। সে তো ফকির মিসকিনের ছেলে না, আমাদের মতো এরকম তো চরাঞ্চল থেকে উঠে আসা নিম্নবিত্ত পরিবারের সন্তান না, একেবারে সমাজের আপার ক্লাস এবং বাংলাদেশের মানে টপ ফ্যামিলির ছেলে বলতে গেলে। তাহলে তিনি আপনার তার ব্যবসা বাণিজ্য তো আছে কিছু, তার তো ওয়াইফ কিংবা মেয়ের ইনকামেও চলা লাগে না, আমি যেটা মনে করি। তাহলে এই কোশ্চেনটা করার অর্থ কি? তারেক রহমান বিতর্কিত করে, ওই যে দেশ থেকে মানুষ। আপনি কি বলতে চাইছেন এই কোশ্চেনগুলি আমরা করব না? মানে সাবেক প্রেসিডেন্টের ছেলের জন্য কি, সাবেক প্রেসিডেন্টের ছেলের জন্য কি টাকা আসমান থেকে পড়ে? আমি বলছি এই প্রশ্নটা আপনার না, এটা তো আপনার অডিয়েন্সের অনেকে, আমাদের দেশের মানুষ। আমারও প্রশ্ন, আমার রাজনৈতিকভাবে আসলে অসচেতন। আমারও প্রশ্ন। ওকে, আপনার থাকবে, আপনি যদি অনেস্টলি জিজ্ঞেস করেন, আমি মনে করি তারেক রহমান উত্তর দিতে কমফোর্টেবল, জি, এটা কমফোর্ট ফিল করবে। কিন্তু কিছু মানুষ কিন্তু ইন্টেনশনালি ওই যে বলে তারেক রহমান মনোনয়ন বাঁচে, এই করে সেই করে, মানে তার ক্যারেক্টার অ্যাসাসিনেশন করার জন্য। তো এই জন্য বলছি এটা তারেক রহমানের বেলায় না, ঠিক আমরাও এই একই ঘটনা ফেস করি। আমি আজকে আপনাকে এখানে লাইভে বলি যে আমি জার্মান অ্যাম্বাসেডর ছিলেন এখানে পিটার ফারেনহোল্টস, তিনি এই বর্তমান আখিম ট্রাস্টটা ওনার আগের অ্যাম্বাসেডর ছিল। প্রসঙ্গক্রমে উনি আমার সাথে পার্সোনালি খুব ভালো সম্পর্ক ছিল। একটা মিটিং এ প্রসঙ্গক্রমে বলছিল দ্যাট আর সেইং তারেক রহমান ইজ কানেক্টেড উইথ যে এই ইন্টারন্যাশনাল মাফিয়া গ্রুপ টুপ এরকম বলছিল। তখন আমি ওনাকে বুঝাইলাম যে দেখো, এগুলো তো একটা ইন্ডিয়ান ন্যারেটিভ তারেক রহমানকে বিতর্কিত করার জন্য, কারণ বাংলাদেশের জাতীয়তাবাদের উনি ভবিষ্যতের ধারক বাহক, এবং এমনও বলছিল আর অনেক কথা বলছিল, আমি এখানে বলতে পারছি না। আমি যদিও বিএনপি করি না, কিন্তু বিএনপির এই পক্ষে পজিশনটা আমরা নিয়েছি, কারণ আমরা মনে করি এটা তো আমাদের দেশের জন্য একটা ব্যাড বার্তা যে আমাদের দলের শীর্ষ। আপনার আয় ব্যয় পেশা নিয়ে যদি একটু বলতেন। জি জি, রাইট রাইট, এই যে আমার আয়ের কথা। হ্যাঁ, দেখেন আমি 2 বছর ধরে আমি আয়কর দেই। তো এখন ধরেন আমি তো রাজনৈতিক দলের নেতা, আমি এটা ফেসবুকে দিয়ে বেড়াবো, ইউটিউবে দিয়ে বেড়াবো আমি এই খাতে আমি আয় করি, আমি এটা করি। তারপরে আমি বলি না, আমি তারপর জিজ্ঞেস করছি, আমি বলছি এটা যে আমি 2 বছর ধরে ট্যাক্স দেই, সেখানে আমার একটা বাৎসরিক আয় আমি দেখেনি একটা ফেসবুক সোশ্যাল সাইট থেকে প্রায় 70-80 হাজার টাকার মতো, 1 লাখ টাকার মতো আসে, তার বেশি আসে কোনো কোনো মাতে। আমি নিয়মিত যে টেলিভিশন প্রোগ্রাম গুলো বা টক শো করি, এখান থেকে একটা ছোট করে হলে আর্নিং হয়। আমার নিজের মাসের
আপনার ঘের যেটা রাজনৈতিক, আবার আপনি যেহেতু সিনিয়র সাংবাদিক ছিলেন আপনি জানেন রাজনীতিবিদরা ম্যাক্সিমামই মাছের ঘের আর কৃষি খাত দেখিয়ে ট্যাক্স ফাঁকি দেয়। আমি তো চরাঞ্চলের ছেলে, গ্রামের ছেলে, আমার রিয়াল মাছের প্রজেক্ট আছে, সেখানে ছোটখাটো পরিসরে ব্যবসা বাণিজ্য আছে। আমি গত আপনার মাসে একটা প্রতিষ্ঠানের সাথে তাদের অ্যাডভাইজার হিসেবে জয়েন করেছি, তারা আমাকে 3 লক্ষ টাকা সম্মানী দেয়। তাহলে আমার তো নিজে যেহেতু চলি, আমি রাজনীতি করি, স্বাভাবিকভাবেই তো আমার তো একটা আমি আপনাকে বলি জনাব নূর, গত 15 বছর ধরে আওয়ামী লীগ সরকার ক্ষমতা থাকার পর আসলে তারা প্রশ্ন এবং বিতর্কের ঊর্ধ্বে নিজেদেরকে রাখতে চেয়েছিল, তারা কোনো রকম প্রশ্নই তারা নিত না। যেমন আমি একবার প্রশ্ন করেছিলাম যে গত সরকার, যেমন শেখ হাসিনার পরিবারে শেখ হাসিনার বাইরের যারা আছেন তাদের পেশা বা ব্যবসা কি, তাদের কিসের সাথে, মানে তারা কিসের সাথে জড়িত, মানে শুধু প্রধানমন্ত্রীর মেয়ে বা ছেলে, এই প্রশ্নটা করা একটা অস্বাভাবিক যে হ্যাঁ তাদের কাছে টাকা আসতেই থাকবে, ব্যাপারটা তো এরকম নাই হতে পারে। তারাও এই ধরনের প্রশ্নে এই ধরনের কথাই বলতে, এই ধরনের কথাই বলতে। আমি শুধু এই জায়গাটার মধ্যে থেকে এটা, আপনার এই প্রশ্ন আমি শুনেছি, আপনি ওই সময় শেখ পরিবারের লোকজনকে এই কোশ্চেনটা করেছেন। আমি বলছি যে এটা আপনার না, ধরেন আপনি টেলিভিশনের মাধ্যমে দর্শকদের জানাচ্ছেন, কিন্তু কিছু যেটা আমাদের দেশের মানুষ প্রতিনিয়ত এটা একটা মানে বিতর্ক করার জন্য এই সমস্ত রাজনীতিবিদদের সম্পর্কে আজীবন তুলবে। আমার মনে হয় যে এইটা আমরা একটু এই শেষ করে দিই। দুইটা খালি আপনি ছোট ছোট করে যদি উত্তর দেন যে গণ অধিকার পরিষদ থেকে আপনি কোনো টাকা নেন কিনা, দুই হচ্ছে আবার এটা নেন কিনা, এটা ছোট করে বলেন। গণ অধিকার পরিষদ রাজনৈতিক দলে তো বিভিন্ন মানুষ চাঁদা দেয় বা তার মতো করে তারা অর্থ সাহায্য করে, সেটা থেকে আপনি টাকা নেন কিনা গণ অধিকার পরিষদ? আমি যেহেতু ধরেন আমার বয়স অল্প এবং অত্যন্ত প্রতিকূল সময় বাংলাদেশের ইতিহাসে এরকম ভাবে কোন রাজনৈতিক দল তৈরি হয়নি সরকারে না থেকে, সরকারের সহযোগিতা ছাড়া, একেবারে অত্যন্ত প্রতিকূল সময় যে সমস্ত দলগুলো তৈরি হয়েছে বাংলাদেশের বড় বড় দলগুলো ম্যাক্সিমাম কিংস পার্টি, সেটা বড় বড় পার্টি সহ আপনি দেখেন তাদের ইতিহাস বাংলাদেশে। আমি এটা গর্ব করে বলতে পারবো যে একমাত্র আমরা স্রোতের বিপরীতে লড়াই সংগ্রাম করে জিরো থেকে আজকের এই অবস্থানটা তৈরি করেছি। তো আমার দলের যেহেতু আমি সভাপতি, বরঞ্চ দলের কর্মীরা বিপদে পড়লে তাদের ওই ছাত্রলীগ আমলে মাইর খেয়ে চিকিৎসার জন্য আমারই সহযোগিতা করা লাগতো। আমি কিভাবে করতাম, আমাদের কিছু ওয়েল উইশার তারা হেল্প করতো, আমরা নিজেরা কিছু দিতাম। এবং আমি এইটুকু আপনাকে আজকের এই প্রোগ্রামে চ্যালেঞ্জ করে বলছি, সারা দেশের মানুষ বিদেশের মানুষ যারা দেখছে, যদি 5টা মানুষ যদি প্রুভ করতে পারে অভিযোগ দিয়ে যে ভিপি নূরকে আমরা ফাইন্যান্স করেছি, সে সেটা মিসইউজ করেছে, রাজনীতি ছেড়ে দেবো। কিন্তু আগে ছাত্রলীগ গুজব ছড়াইতো, দেখেন শুনেন অনলাইনে এটা করে। এখন আবার আমি বলি ভাই একটু বলি যে দুঃখজনক যে আমার ওই আঞ্চলিক ঘটনা নিয়ে জেলা ছাত্র দলের ছেলেরাও আমার বিরুদ্ধে স্লোগান দেয় যে বিকাশ নূরের চামড়া তুলে নেবো আমরা। তাও খুব হাসি যে আগে ছাত্রলীগ এই স্লোগান দিত, এখন আমাদের ছাত্র দলের সহযোদ্ধারা তাদের সাথে একসাথে জুলাই আন্দোলন করেছি, তারা ওই স্লোগান। তার মানে গণ অধিকার পরিষদ থেকে আপনি টাকা নেন না, তাই তো? আমি টাকা নেই না, আমাদের কোন নেতারাই দলের তো বলতে গেলে টানপ্রনের মধ্যে চলতে হয়, কারণ আমাদের তো এরকম শিল্পপতি নাই, এমপি নাই, মন্ত্রী নাই, সবসময় টানপ্রনের মধ্যে দিয়ে চলতে। অনেক সময় যে আমরা মালিকের সাথে কথা বললেও জানতে পারবেন ঠিকঠাক মতো আমরা ভাড়া অনেক সময় দিতে কষ্ট হয়। ঠিক আছে। আর 2 নম্বর প্রশ্ন হচ্ছে যে আপনি কি সত্যি সত্যি মানে ওইটা আপনাকে গত বছরও না তার আগের বছরও যখন এটা নিয়ে কথা উঠছিল, ছাত্রলীগের ওরা যখন কথা উঠছিল তখন আমি প্রশ্ন করছিলাম, আবার একটু প্রশ্ন করি, আপনার সাথে কি আসলেই কোনো মোসাদ এজেন্ট কথা বলছিল? ওই যে যেই লোকটার ছবি দেখা যাচ্ছিল আপনার সাথে, তিনি কি ইসরায়েলের লোক? আচ্ছা শুনেন, এটা এই কোশ্চেনটা আমি আপনারা যেটা বলতে চাই যে দেখেন, এইটা নিয়ে বাংলাদেশে এবং আপনারও অন্তত 4 থেকে 5টা প্রোগ্রাম আমি কথা বলছি। তো এটা হচ্ছে ন্যারেটিভ এবং এটা হচ্ছে মানুষকে আপনার হেয় করার কিংবা মানুষকে বিতর্কিত করার একটা রাস্তা। অর্থাৎ একটা ওই যে জার্মান ভাষাতে একটা প্রবাদ আছে, ইফ ইউ ওয়ান্ট টু কিল এ ডগ ফার্স্ট গিভ এ ব্যাড নেম, দেন তাকে কিল করো। সো ওই জায়গা থেকে যে একটা মানুষের চরিত্র হননের জন্য একটা নেতিবাচক কমেন্ট কিংবা নেতিবাচক ঘটনাকে বারবার সামনে নিয়ে আসে, আমরা এটা পরিষ্কার করেছি। সো এই বিষয় নিয়ে আমি তো, আপনি ধরেন এই সবাই মানে মানুষকে বিভ্রান্ত করতে চাইলে একই কথা ছড়াবে, আমি তো সেটা বলবো না। তো আমি এখানে একটা কথা বলতে চাই, আপনি যেটা সাইমুম ভাইকে বলেছিলেন, ওই প্রশ্নটা সাইমুম ভাই বা বলেন, আমি উত্তর দিতে পারতাম, যেটা আপনি বলছিলেন জর্জ অরওয়েলের একটা ঘটনা উদাহরণ দিয়ে যে অল অ্যানিমালস আর ইকুয়াল বাট সাম আর মোর ইকুয়ালস দেন আদার্স। তো এটা হচ্ছে, এটা বাংলাদেশের প্রেক্ষাপটে এই গত 53 বছরেও তাই ছিল এবং এখনো আছে, ভবিষ্যতে কতদিন থেকে আমি জানি না। কারণ হচ্ছে এই কথা বললাম যে আমরা যতই ন্যায় বিচারের কথা বলি, আমরা যদি সুশাসনের কথা বলি, বাংলাদেশের রাজনীতিতে 50 বছরের ইতিহাসে এখন পর্যন্ত যাদের মাসেলম্যান আছে, যারা রাজনৈতিকভাবে সাংগঠনিকভাবে যাদের সংগঠন বড়, তারা অনেক ক্ষেত্রে পাওয়ার মিসইউজ করে, প্রভাব বিস্তার করে, সেইটা বাংলাদেশে এখনো বলবৎ আছে। আপনি ইনফরমালি বলেছিলেন সম্ভবত যে 5ই আগস্টের পরে রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন হয় নাই, আগের মতো পেশি শক্তি আধিপত্য বিস্তার রাজনীতি পরিবর্তন হয়নি। সবচেয়ে দুঃখজনক যে আজকে এই গণমাধ্যম, আগে আওয়ামী লীগের দালালি করেছে, এখনো গণমাধ্যম গুলো
একটা নির্দিষ্ট শ্রেণী পেশার মানুষের হাতে বন্দী। দুঃখ লাগে, কষ্ট হয়। রাজনীতির বাইরে এমপি মন্ত্রী হওয়ার জন্য তো জীবন দিয়ে হাত ভাঙি নাই, পা ভাঙি নাই, মাথা ভাঙি নাই, কোমর ভাঙি নাই। জনাব নূর, এই নির্দিষ্ট শ্রেণী পেশাকে বিএনপির প্রতি দুর্বল হয়েছে গণমাধ্যম, না কার প্রতি? সরকারের না, এখানে ধরেন এখন যেহেতু স্বাভাবিকভাবে এখন এনসিপির এক নেতা উপদেষ্টা আছে, তাদের প্রভাব আছে। বিএনপি একটা বড় রাজনৈতিক দল, তাদের শেল্টার ছাড়া তো চলতেই পারবে না, ব্যবসায়ী কিংবা গণমাধ্যম। তাদের প্রভাব আছে, জামাতের প্রভাব আছে। আমি একটু শেষ করি খালেদ, আমি এটা শেষ করি 30 সেকেন্ড। যে আমরা চেয়েছিলাম, যেটা আমরা বলি যে একটা স্বাধীন বিচার বিভাগ, একটা স্বাধীন গণমাধ্যম, একটা জনবান্ধব এবং জবাবদিহিতামূলক প্রশাসন। কিন্তু দুঃখজনক গত 10 মাসে আপনি যেটা বলছিলেন যে কেন আমি পজিশন চেঞ্জ করি, এই সরকারকে আনকন্ডিশনাল সাপোর্ট দিয়েছিলাম। তারা 10 মাসে ওইভাবে আমাদের আকাঙ্ক্ষা তো পূরণ করতে পারে নাই। তারা পেরেছে যে প্রশাসনের মধ্যে একটা পরিবর্তন আনতে, রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন আনতে, গণমাধ্যমকে ওইভাবে শক্তভাবে দাঁড় করাতে। সব আগের মতোই একটা পরিস্থিতির দিকে যাচ্ছে। তাহলে কি আমরা আবার সরকারে কি দোষ? আন্দোলন করবো, আবার জীবন দেবো, আবার রক্ত ঝরাবো? নূর, সরকারে কি দোষ? আপনারা তো প্রতি পদে পদে, আপনি না মানে প্রতি পদে পদে সরকারকে বিক্ষোভ, সমাবেশ, তারপরে বৈপরীত্য, এই রকমের অভ্যুত্থান পরবর্তী সময়ে এদের উচিত ছিল একটা জাতীয় সরকার করা। আপনি পুরো উপদেষ্টা পরিষদে 5টা লোক দেখাতে পারবেন না যাদের জন্য শক্ত অবস্থান আছে। আপনি এই আপনার ভাই সাইমুম ভাই যেটা বলেছেন সেই কথাটি, হ্যাঁ ওই যেটা আমি বলতে চাইছিলাম, কেন নির্বাচন নিয়ে এই উত্তপ্ত পরিস্থিতি, যেটা আপনি বললেন যে ফেব্রুয়ারি থেকে এপ্রিল 2 মাসের ব্যবধানে তৈরি হলো। কথা বলতে গেলে অনেক কথাই আসে, আমি সংক্ষেপে বলি। সাইমুম ভাই যেটা বলেছেন পরের বার বলেন, আমরা একটু অনুসারে একটু বাড়ায় নিব, আপনি একটু পরে একটু বললেন, কারণ দুইটা তিনটা বিষয় আমরা একটু বাড়ায় নিব অনুষ্ঠানটা। ডক্টর পারভেজ, দুইটা বিষয় নিয়ে আপনি একটু কুইক মন্তব্য করেন। একটা হচ্ছে জনাব ইশরাক, যিনি নিজেকে মেয়র একরকম ঘোষণাই করেছেন, পিছনে মেয়রের ব্যানার নিয়ে সামনে বসছেন, সেইটা নিয়ে আসলে বিএনপি কি মনে করে বা আপনি কি মনে করেন, এই ইশরাক সিচুয়েশনটা নিয়ে যদি একটু বলতেন, আমি প্রশ্নটার পর করতে চাই না। আর দুই হচ্ছে আওয়ামী লীগের কার্যক্রম এখন নিষিদ্ধ, এটা একদম স্পষ্ট যে আওয়ামী লীগ এই ইলেকশনে অংশ নিতেছে না। বিএনপির যারা আপনারা তাত্ত্বিক এবং নীতি নির্ধারক আছেন, তারা কি একটা ফাংশনাল বিরোধী দল খোঁজ করতেছেন কিনা, নাকি এরকম একটা ভাব আমাদের সঙ্গে থাকলে থাকো, না থাকলে নাই? কারণ আপনারা বুঝতেই পারতেছেন বিপুল পরিমাণে বিপুল সংখ্যাগরিষ্ঠ দিন আপনারা আসবেন, সুতরাং কে আপনাদের বিরোধী দল হবে বা কে দলের মধ্যে থাকবে, এইটার একটা রেখাচিত্র অঙ্কন করা হইতেছে কিনা? বিরোধী দল হিসেবে আপনি কাকে দেখেন? ধন্যবাদ খালেদ ভাই। জি, ধন্যবাদ খালেদ ভাই। আমি এই দুইটা কোশ্চেনের অবশ্যই উত্তর দিব। তার আগে আমি একটু নূর ভাই যে কথা বললেন সেটা সূত্র ধরে কিছু বিষয় বলে তারপরে ওই প্রশ্নে যেতে চাই। খুব বেশি সময় আমি নিব না। প্রথম যে বিষয়টি, যেটি আপনিও বলেছেন যে গত 15 বছরে আমরা বাংলাদেশে একটি প্রশ্নাতীত বা আনকোশ্চেনেবল একটা রয়্যাল রেজিমের আমরা শাসন দেখেছি, যে কারণে আমরা শেখ হাসিনার যে শাসনামল, সেই শাসনামলে শেখ হাসিনা এবং তার ফ্যামিলি, শেখ মুজিব থেকে শুরু করে তার ফ্যামিলি মেম্বার সবাইকে এক ধরনের পলিটিক্যাল ডেইটি বা রাজনৈতিক দেবত্ব আরোপ করা হয়েছিল তাদের চরিত্রের উপরে, যে কারণে তাদেরকে কোনো প্রশ্ন করা যেত না। কিন্তু বিএনপি অবশ্যই হচ্ছে যে সেই ধরনের কোনো ধরনের নীতি অনুসরণ করতে চায় না। এবং আপনারা দেখেছেন যে আমরা যে গণমাধ্যমের স্বাধীনতার কথা আমরা 31 দফায় বলেছি, ইভেন আমরা যখন বিএনপি শাসনামল ছিল তখনও কিন্তু অসংখ্য কার্টুন সমালোচনা বিএনপির বিরুদ্ধে করেছে, সেটার কিন্তু কোনো আইনগত ব্যবস্থা কখনো বিএনপি নেয়নি। বরং আমরা খুবই রিসেন্টলি আমরা দেখছি যে তারেক রহমানের বিরুদ্ধে এক ধরনের কার্টুন করার পরে কিন্তু তারেক রহমান সেটাকে উৎসাহিতই করেছেন। অর্থাৎ তারেক রহমান সম্পর্কিত, আমাদের যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জীবন সম্পর্কিত, তার সম্পর্কিত যত ধরনের প্রশ্ন আছে সেই প্রশ্ন করতে কিন্তু তিনি স্বাগতই জানান। এবং ভবিষ্যতে যদি জনগণের সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে সরকার গঠন করতে পারি, তাহলে অবশ্যই সেই ধারাবাহিকতা আমরা বজায় রাখব। জি, আর একটা যে বিষয় যেটা হচ্ছে এতক্ষণ ধরে হচ্ছে আমরা মাসুল পাওয়ারের কথা বললাম, এবং নূর ভাইও হচ্ছে বিভিন্ন সময় তার কথা বললেন। আমি নূর ভাইয়ের যে একটা গণতান্ত্রিক পথযাত্রায় তার একটা অবদান আছে, সেটার জন্য আমি তাকে ধন্যবাদ জানাই। কিন্তু আমরা দেখি যে যদি তার পরম্পরাগুলো দেখি, যে 20 ফেব্রুয়ারি তিনি বলছেন যে এই মুহূর্তে জাতীয় নির্বাচনের পরিবেশ নাই, 25 এপ্রিল তিনি বলছেন যে অনির্বাচিত সরকার বেশি দিন ক্ষমতায় থাকা আবার মঙ্গলজনক না, আবার তিনি 11 জুন বলছেন যে ডিসেম্বর থেকে জানুয়ারির মধ্যে নির্বাচন চায়। তো এই যে হচ্ছে নানাভাবে তিনি পজিশন পরিবর্তন করছেন, সেটা মনে হয় একটা জায়গায় আসা এবং সেটা আদর্শ ভিত্তিক একটা জায়গায় স্টিক করাটাই তার জন্য ভালো হবে। এখন যে মাসুল পাওয়ারের কথা বললেন বা পলিটিক্যাল ভায়োলেন্সের কথা বললেন, এটা কিন্তু এক্সক্লুসিভলি বিএনপি বড় দল বলে হয়তো বিএনপির বিরুদ্ধে অভিযোগ অনেক আসছে। রিসেন্টলি আমরা এনসিপির একটা তালিকা দেখেছি, হ্যাঁ, যেখানে 123 জনের মতো হচ্ছে যে বিএনপিকে অভিযুক্ত করা হয়েছে হত্যাকাণ্ড ইত্যাদি বা বিভিন্ন মাসুল পাওয়ার ইউজ করা হয়েছে।
হচ্ছে সেখানে। কিন্তু দেখুন যে বাংলাদেশে 2022-এর স্ট্যাটিস্টিক্স অনুযায়ী দেখি বাংলাদেশের মর্টালিটি রেট হচ্ছে অ্যানুয়াল 9,11,000 এবং ডেইলি ডেথের সংখ্যা হচ্ছে 2,500-এর মতো, যেটার মধ্যে নর্মাল ডেথ রয়েছে, আবার হচ্ছে নানা রকম অ্যাক্সিডেন্টাল ডেথও রয়েছে। এখন আমরা যখন এই কেসগুলো যখন আমরা আলোচনা করে দেখেছি, তখন বিশ্লেষণ করে দেখেছি, তখন আমরা দেখেছি যে এর মধ্যে অনেক কেসই হচ্ছে ব্যক্তিগত হচ্ছে যে সংঘাতের কেস, সিভিল মামলা রয়েছে, জমি নিয়ে সংঘাত রয়েছে, বিভিন্ন ধরনের ব্যক্তিগত কেস আমরা কিন্তু এর মধ্যে দেখেছি। পারিবারিক আধিপত্য বিস্তার, দোকান নিয়ে প্রবলেম ইত্যাদি কিন্তু আমরা দেখেছি। যেমন নূর ভাইয়েরও যে এই কেসটা আমরা যদি একটু নিউজ পেপারে দেখি, তাহলে আমরা দেখি যে বিএনপি নেতা কর্মীদের সাথে গণ অধিকার পরিষদের এই সংঘর্ষের পিছনে নাকি বাজারে দোকান বরাদ্দ নিয়ে দীর্ঘদিনের অসন্তোষও একটা কারণ বলে আমরা দেখি, যেটা হচ্ছে বিএনপি সাধারণ সম্পাদক মুজিবুর রহমান সাহেব সেটা তিনি দাবি করেছেন। শেষ পর্যন্ত সেই বিখ্যাত উক্তিতে গিয়ে যায় যে ফাইন্ড দ্য মানি। হ্যাঁ, ফাইন্ড দ্য মানি। এখন বিষয়টা হচ্ছে যে অরওয়েলের যে উক্তিটার কথা উনি বলছেন, সেটা যে শুধুমাত্র এক্সক্লুসিভলি আপনি বিএনপি কে দোষারোপ করবেন সেটা কিন্তু না। আমার কাছে মনে হয় এটা পলিটিক্যাল ভায়োলেন্সের যে কালচার বাংলাদেশের সমাজে রয়েছে, সেই সমাজেরই একটা বড় দোষ। আমার মনে হয় ওই দুটো প্রশ্ন যদি একটু চলে আসতেন, মানে আপনার এই অবস্থান অফকোর্স আমি যে কারণে বড় দল হিসেবে বিএনপির বিরুদ্ধে আসলে অভিযোগ বেশি, কিন্তু তাই বলে যে এনসিপি বা জামাত বা গণ অধিকার পরিষদ পিছিয়ে রয়েছে তাদের স্কেল অনুযায়ী সেটা কিন্তু না বলে আমি মনে করি। যদি সুযোগ দেন পরে আমি এটা এখন ইশরাকের যে প্রসঙ্গ, ইশরাকের যে প্রসঙ্গটা আপনি বললেন, এখন ইশরাকের প্রসঙ্গে আসলে আমরা একটা বড় ধরনের আলোচনার যে পার্সপেক্টিভ, সেই পার্সপেক্টিভে আমরা ইশরাককে আমরা ভিকটিম বানাচ্ছি না, ইশরাককে আমরা দোষী বানাচ্ছি, ইশরাককে আমরা ব্লেম করছি যে তিনি কেন নিজেকে হচ্ছে মেয়র হিসাবে বলছেন, তাই না? কিন্তু আমার কাছে মনে হয় এই ঘটনা ইশরাক একজন ভিকটিম। তার কারণ ইশরাক তো রাষ্ট্রের উচ্চ আদালত থেকে একটি রায় পেয়েছেন। এখন আপনি সেই রায় নিয়ে সেটা আলাদা বিষয়, কিন্তু তিনি একটি রায় পেয়েছেন, তাই না? সেই রায় অনুযায়ী আমাদের ব্লেমটা করা উচিত সরকারকে, যে তারা কেন এই শপথ গ্রহণ অনুষ্ঠানকে দিনের পর দিন পিছিয়ে দিয়ে এইরকম একটা পরিস্থিতি তৈরি করছেন। আমাদের ব্লেম করা উচিত উপদেষ্টা আসিফকে, যে কেন তিনি এই পজিশনটার জন্য এইরকম একগুঁয়ে মনোভাব কেন তিনি পোষণ করছেন। ইশরাক হোসেনের পাশে আছেন এইটাতে না, এখন ইশরাক হোসেন এই যে মেয়র যে পজিশনটা, সেটা তো অবশ্যই হচ্ছে যে আমরা দলীয় বিবেচনায় কেন আমরা দেখি, এটা তো একটা আদালতের রায় সরকার মানছে কিনা সেই বিবেচনায় তো আমাদের এটা দেখা উচিত। এবং আদালতের রায় সরকার মানছে না, এটা এক ধরনের আদালত অবমাননাও বলে আমি মনে করি। এবং এই ক্ষেত্রে আমি মনে করি যে ইশরাকের হচ্ছে রাইটফুল এক ধরনের অধিকার কিন্তু তার রয়েছে। আর সেকেন্ড যে বিষয়টা আপনি আওয়ামী লীগ ব্যান করার বিষয়ের যে কথাটা বললেন, যে মানে বিএনপি কি অলরেডি তার বিরোধী দলে কে থাকবে, তার সাথে কে থাকবে, এইরকম একটা ম্যাপিং করতেছে? কারণ বিএনপি যেহেতু এককভাবে ক্ষমতা, আমরা তো জানি না যে বিএনপি এককভাবে ক্ষমতায় আসবে কিনা। আমরা মনে করি যে একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে এটা গণ অধিকার পরিষদও ক্ষমতায় আসতে পারে, এটা জামাত ইসলামী ক্ষমতায় আসতে পারে, এটা এনসিপিও ক্ষমতায় আসতে পারে, এটা বিএনপিও ক্ষমতায় আসতে পারে। কিন্তু আমি আপনার প্রশ্নটা আমি বুঝতে পেরেছি। এই প্রশ্নটা হচ্ছে যে বিএনপির যেহেতু একটি বড় দল এবং এর আগে ক্ষমতায় আসার এক ধরনের অভিজ্ঞতা বিএনপির রয়েছে, তারা দেশ পরিচালনা করেছেন এবং গ্রাম পর্যায় পর্যন্ত একমাত্র বিএনপিরই সরব এবং শক্তিশালী উপস্থিতি রয়েছে। তো সেক্ষেত্রে অবশ্যই আমরা কোনো সংসদ চাবো না যে সংসদে হচ্ছে কার্যকরী বিরোধী দল নাই। কারণ কার্যকরী বিরোধী দল ছাড়া একটি কার্যকরী শাসন ব্যবস্থা, একটি সুশাসন বা গুড গভর্নেন্স একটি দেশে থাকতে পারে না। আমরা মনে করেছিলাম যে জুলাই একটা কার্যকরী বিরোধী দল বিএনপি খুঁজতেছে কিনা, মানে একটা আওয়ামী লীগ যেমন একটা বিরোধী দল কার্যকরী বিএনপি দল খুঁজে বের করবে, একটি কার্যকরী বিএনপি দল বিরোধী দল যখনই বিএনপি খুঁজে বের করবে এবং বিএনপি সেটাকে প্যাট্রোনাইজ করবে, তখনই তো সেটা বিরোধী দল থাকছে না। আপনি যখনই প্যাট্রোনাইজ করবেন কোনো বিরোধী দলকে, তখন তো হচ্ছে আপনার ডোমেস্টিক পেট বিরোধী দলে সে পরিণত হবে, তাই না? অতএব সেটা হতে হবে বটম আপ। সেটা আমরা মনে করেছিলাম জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের পরে এনসিপির এই ধরনের একটি পটেনশিয়াল রয়েছে। কিন্তু আমরা অত্যন্ত দুঃখের সাথে খেয়াল করলাম যে জাতীয় ঐক্যের কথা আমরা চিন্তা করছিলাম, যে ধরনের ভবিষ্যতের কথা আমরা চিন্তা করছিলাম, যে ছাত্র জনতার ভিত্তিতে আমরা একটা বিএনপির মতো একটা সেন্ট্রিস্ট পলিটিক্যাল পার্টি আমরা যদি পারি তাহলে পরে আবার আসবো আপনার কাছে, সেটা অবশ্য সম্ভাবনা কম। জনাব নুরুল হক নূর, অনেকগুলি প্রশ্ন ডক্টর পারভেজ জি আপনার দিকে ছুটে দিয়েছেন, আপনি সেগুলি যদি অ্যাড্রেস করেন আমি পরের কথায় পরে আসছি। জনাব নুরুল হক নূর। না, পারভেজ ভাই খুব বেশি প্রশ্ন ছুটে দেয় নাই, দুটো বিষয় একটু বলার আছে। একটা যেমন বলেছেন যে পাওয়ার পলিটিক্স, মাসেল পাওয়ার, পেশি শক্তি, এইটা ঠিক যে যার যেখানে মানে ওই ধরনের সাংগঠনিক কাঠামো আছে
তারা কিছুটা হলেও অনেকের চেষ্টা করছে, সেটা আমি কিন্তু পরিষ্কার বলছি। যেমন টিভি চ্যানেল বা মিডিয়া হাউস দখলে বিএনপিও তার প্রতিনিধি বসাচ্ছে, জামাতও বসাইছে, এনসিপিও বসাইছে। 3 দলের বাইরে অন্যদের খুব বেশি সুযোগ নেই, যেমন আমাদের ধরেন ওইটার সুযোগ নাই। আর আমি ছোট করে 10 সেকেন্ড একটু আপনার সাথে সাপ্লিমেন্ট করি নূর ভাই। সেটা হচ্ছে আমি 2025 সালের 28শে ফেব্রুয়ারিতে এনসিপি গঠিত হয়, 1 মাস পরে আমি একটু ট্র্যাক করেছিলাম নিউজ পেপারগুলো। আমি কমপক্ষে 11টি ঘটনা পেয়েছি, 1 মাস বয়সী একটি দল 11টি ঘটনা পেয়েছি যেখানে তারা প্রকাশ্যে চাঁদাবাজি করছেন, তারা হামলা করছেন, তারা এই সংখ্যাটা না 11টা তো আমরা ন্যাশনাল নিউজ পেপারে আমরা দেখছি 1 মাসের মধ্যে। তার মানে আমার কাছে মূল প্রবলেমটা পলিটিক্যাল কালচারে মনে হয়। জনাব নূর, আমরা যদি ব্যাপারটাকে স্কেলের মধ্যে আনি, আপনার বিরুদ্ধেও কিন্তু অভিযোগ আছে যে আপনি যে দক্ষিণ ঢাকার মধ্যে ইন্টারেস্ট নিচ্ছেন, সেটাও কতগুলি দোকান বাজার, কতগুলি স্বার্থ সংশ্লিষ্ট। আপনি যে পটুয়াখালী 10 মিনিট যেটা আসলে উল্লেখ করলেন জনাব পারভেজ, যে আপনি ওইখানেও আসলে এইগুলি নিয়েই আসলে সংঘাত, এই সংঘাত আদর্শের জায়গা। 21শে মে 2025 একটু আমি 10 সেকেন্ড 21শে মে 2025 আপনার মানে নূর ভাইয়ের পছন্দের ঠিকাদারকে নাকি কাজ না দেওয়ার জন্য নগর ভবনে বিশৃঙ্খলার একটা অভিযোগ। আমি এটা কথা জানেন নূর, দুইটাই যদি একটু বলেন যে নূর আপনি ইন্টারেস্টটা শেষ পর্যন্ত টাকা না এখন এইখানে আমরা বলতে গেলে, এখন সাইমন বলেছে এখন আমার হাতে একটু হাড়ি ভাঙা লাগে আর কি বলতে গেলে। এজাজের বিরুদ্ধে আমাদের অপসারণ দেবে, এটা তো পলিটিক্যাল মুভ। এটাও তো বলতে গেলে বিএনপির এখানে সমর্থন আছে, আমরা বিএনপির মিত্র হিসেবে। আমি কিন্তু কোনোভাবে আপনাকে অভিযোগ করছি না নূর ভাই, আমি বলছি স্কেলের কথা, আমি বলছি যে কালচারটা চালু হয়েছে সেটার কথা। আমি কিন্তু ওই যুক্তি দিচ্ছি না যে ডক্টর পারভেজ, আমরা একটু নূরকে একটু শুনি নিরবিচ্ছিন্ন ভাবে, নাইলে পরে এখানে শুনেন। আচ্ছা, যেগুলো একটা বিভ্রান্তি তৈরি, যেমন এইটা হচ্ছে আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দর একটু যে কোনো ঘটনা একটু মন্তব্য করলে তার একটু ডিটেইলসটা জানা দরকার, বিশেষ করে আমরা সিনিয়র পর্যায়ে থেকে মন্তব্য করলে। যেমন আমাদের এই লোকাল ঝামেলাটার কথা, যেটা পারভেজ ভাই আপনার ধরেন মন্তব্যে পাবলিক বুঝবে যে দোকান বরাদ্দ নেই এরকম, অথচ বিষয়টি ছিল যে আপনার হাট বাজার গ্রামের যেটা হয় সেটা একটা সরকারি জায়গা, ওই জায়গাগুলোতে যারা ব্যবসা বাণিজ্য করে প্রতি বছর সরকারকে একটা রাজস্ব দিতে হয় 1% জন্য 260 টাকা, সেখানে 0.5% করে তারা বরাদ্দ দেয়। একজন হয়তো ভিন্ন নামে আরো বেশি নেয়, কিন্তু তাহলে 0.5% জন্য সরকারের ফি হচ্ছে 130 টাকা। সেখানে ইউনিয়ন বিএনপির সভাপতি বাজারে ব্যবসায়ীদেরকে ডেকে 35,000 টাকা দাবি করেছে। আমি সেটা নিয়ে বক্তব্য দিয়েছি যে রাজনীতি করলে খুঁতখুরার দিকে নজর দেওয়া যাবে না, মানুষের জন্য কাজ করতে হবে। এখানে 130 টাকার জায়গায় কেন 35,000 টাকা নেবে? তাহলে দেখেন, এই যে আপনি কিংবা পারভেজ ভাই বা যতটুকু মন্তব্য করেছে, মানুষ কিন্তু হয়তো ভাবতো কি আচ্ছা নূর ভাই বোধহয় দোকান দখলে না পাইয়া এইটা হয়েছে, কিন্তু ঘটনাটা ছিল এখানে কিন্তু দোকান টোকান দখল মকল কিছু নেই। সরকারি স্বাভাবিকভাবেই পাওয়ার পার্টি লোকেরা প্রশাসনের সাথে সমঝোতা করেই এই হাট বাজার ইজারা নেওয়াটাও এই কাজগুলো করে। আমি যে সেটা নিয়ে মন্তব্য করেছি কেন 130 টাকার জায়গায় 35,000 টাকা নেওয়া হবে। সেম ঘটনা আপনি খালেদ ভাই বলছেন দক্ষিণ না উত্তরের ঘটনাটি ছিল। এখন তো আপনার আওয়ামী লীগের লোকজন কার্যত এই আপনার অনেক সরকারি কার্যক্রমে সেখানে নাই, সেখানে বিরোধী দলের লোকেরা অনেক জায়গায় কার্যক্রম করছে। সেখানে আমাদের লোকেরা গাবতলীতে আপনার বিএনপির লোক, যদি হানিফ পরিবহনের ওই ভদ্রলোক এবং আমাদের কিছু ছেলেরা, তারা আপনার টেন্ডারে সর্বোচ্চ হয়েছে 20 কোটি আপনার 65 লাখ টাকা সর্বোচ্চ দরদাতা হয়েছে গাবতলীর একটা বাজারে, সেইটা তাদেরকে দেওয়া হয়নি। হ্যাঁ, যেটা স্বামী ভাই অনেকদিন লেখালেখি করেছে। সেকেন্ড পজিশনে যিনি ছিলেন তিনি দিয়েছেন 14 কোটি টাকা, আর যিনি সর্বোচ্চ দরদাতা হয়েছেন তিনি দিয়েছেন 20 কোটি 65 লাখ। এই 6 কোটি টাকা ডিফারেন্সের পরেও সর্বোচ্চ দরদাতাকে দেওয়া হচ্ছিল না। তখন আমি জনাব এজাজ সাহেবকে বলেছিলাম যেখান তো তারা সিস্টেম প্রক্রিয়া পেয়েছে, আপনারা দেন নাই কেন? তখন সে বলেছিল যে ভাই এখানে বোঝেন অনেক হিসাব কিতাব আছে, হ্যাঁ আপনাদের লোকেরা যদি পরবর্তীতে কোনো কাজ করে আমাদের সাথে একটু দেখা করতে পারবেন, এই বিষয়টা ছিল। তো আমি তো ভাই আমি আপনার এই একটা সিটি কর্পোরেশনের কথা বাদ দেন, আমি এই যে বললাম যে আপনার এই বিভিন্ন ধরনের আর্থিক বিভিন্ন ধরনের কথাবার্তা বলে থাকে, 5টা সুস্পষ্ট এভিডেন্স যদি কেউ দেখাতে পারে, আপনার প্রকল্প লাইভ চ্যালেঞ্জ দিয়ে বললাম মানুষের সামনে মুখ নিয়ে রাজনীতি করবো না, কিন্তু আমাদের আমি একটু প্রশ্নটা করি, কেন অসুবিধা কি? মানে রাজনৈতিক দলকে তো ঠিকাদাররা সমর্থন করতেই পারেন, বা আপনাদের দলের মধ্যে লোক তো ঠিকাদারি করতেই পারেন সেইটা, এবং ওই ঠিকাদার আপনাকে চাঁদাও দিতে পারেন, আপনাদের দলের সক্রিয় কর্মীও হতে পারেন, এতে তো কোনো রকম কোনো বাধা নাই। আমার প্রশ্ন হচ্ছে যে জনাব নুরুল নূর, না কিন্তু আপনাকে বাংলাদেশে সবাই চেনে, আপনি কি আপনার চেনা পরিচিতি আপনার দলের পরিচয় খাটিয়ে আপনি আসলে ঠিকাদারির লাইসেন্স পাইয়ে দেওয়া থেকে শুরু করে কাজ পাইয়ে দেওয়া এই ব্যাপারে আপনি আসলে প্রভাব বিস্তার করতেছেন কিনা? ফোন উঠায় বলতেছেন কিনা আমি নুরুল নূর বলছি, আমার লোককে কাজ দিতেই হবে, অথবা সশরীরে যাচ্ছেন, লোককে কাজ না দিলে ঢাকা উত্তর অচল করে দিবেন? খালেদ ভাই
খালেদ ভাই আচ্ছা বলেন, আমি কি সরকারি দল এনসিপি, আর বিরোধী দলকে প্রধান বিরোধী দল বিএনপি, বিএনপির লোকের এক জায়গায় গেলে অফিসার আমাকে কেন দেবে? আমার কি আছে বলেন, আমার কি আছে? আমার আমাকে ছোট করো ক্যালকুলেশন করা। হ্যাঁ চিঠি আপনি বলছেন, আমি সংবাদ সম্মেলনে বলছিলাম যে বিএনপি একটা চিঠি দিয়েছিল, সেটা অনেককে ভেবেছিল এটা বিভিন্ন জনের আশীর্বাদ, কিন্তু সেটা এখন অভিশাপে পরিণত হয়েছে এলাকায়, কারণ ওই চিঠির কারণেই আরো হামলা মামলা অবিরত চলতেছে। কাজেই আমি এই যেটা বলছেন যে এই ধরনের পরনির্ভরশীল হয়ে কিছু করতে চাই না, নিজের শক্তি সামর্থ্যে এগিয়ে যেতে চাই। তবে শুনেন, এখানে আমাদের একটা প্রবলেম হচ্ছে, যে বললাম দেখেন এনসিপি একটা সদ্য প্রসব করা সন্তানের মতো একটা নতুন দল, তারপরেও সরকারের ভিতরে তাদের উপদেষ্টা আছে, বুদ্ধিজীবী মহলে তাদের ব্যাকআপ আছে, কিন্তু আমরা যে এই যে লড়াই সংগ্রাম করে আজকের এই জায়গায় এসেছি, আমাদের কিন্তু দুজন বুদ্ধিজীবী নেই, কারণ তাদেরকে তো আমরা পিএসসি তে বসাইতে পারবো না, তাদের কাউকে তো আমরা কোনো সাংবিধানিক প্রতিষ্ঠানের দায়িত্ব দিতে পারবো না, আমরা তো কাউকে সচিব বানাতে পারবো না। কাজে আমাদের আমলা নাই, কামলা নাই, ব্যবসায়ী নাই, আমরা আসলে একটা কি বলবেন নদীর মধ্যে সাগরের মধ্যে হাবুডুবু খেয়ে কিন্তু এই জায়গা থেকে আসছি বা তৈরি হচ্ছে। কাজে আমরা বলবো আমাদেরকে আপনাদেরও সব মানুষের এনকারেজ করা দরকার, উৎসাহিত করা দরকার। যদি এই কমিউনিটির কিছু ছেলেপেলে আজকে তৈরি করতে না পারতাম, আজকে বাংলাদেশ কি অবস্থায় যেত সেটা আপনার চিন্তা করেন। আজকে অনেকে ধরেন মুক্তভাবে রাজনীতি করছে, সরকার গঠনের স্বপ্ন দেখছে, কিন্তু এই কন্ট্রিবিউশনটা যদি আমরা আজকে না রাখতে পারতাম, এইটা সুদূর পড়া হতো না। কিন্তু আমরা যে আপনাকে সমর্থন করব, আপনার মধ্যে আমরা আলাদা কি দেখতেছি যেটা আমরা বিএনপির মধ্যে দেখি না, এনসিপির মধ্যে দেখি না? আপনাকে আমরা কেন সমর্থন করব সেটা যদি আপনি আমাদেরকে 30 সেকেন্ডে বলতে, মানে কেন আপনি স্পেশাল, মানে আমি আপনাকে আলাদা করে পছন্দ করি, এটা তো আর কোনো স্পেশাল ক্রাইটেরিয়া হতে পারে না, তাই না? ঠিক আছে, না অবশ্যই না, আপনি বলেন যে আমরা কেন আপনাকে। আজকে বাংলাদেশে সংস্কার হচ্ছে, সংস্কার নিয়ে ব্যাপক আলোচনা হচ্ছে। 2021 সালে রাজনৈতিক দল গঠন করেছি, সে সময় আমরা পরিষ্কারভাবে ঘোষণা দিয়েছিলাম বাংলাদেশের দ্বিদলীয় রাজনীতি বাংলাদেশের সমাজকে সংঘাত এবং সহিষ্ণু করেছে, সমাজকে পারিবারিকভাবে বিভাজিত করেছে এবং এই সংঘাতকে একেবারে রুট লেভেলে ছড়িয়ে দিচ্ছে। এই সংঘাত এবং সহিংসতার রাজনীতির পরিবর্তে নতুন ধারা রাজনীতি দরকার, ভারসাম্যপূর্ণ সংসদ দরকার। সেজন্য আমরা আনুপাতিক হারে নির্বাচনের কথা বলেছি, আমরা দ্বিকক্ষ বিশিষ্ট সংসদের কথা বলেছি, প্রশাসনকে জবাবদিহিতা আনার জন্য আমরা মানে নূর, আমারও তাই মনে হচ্ছে যে এগুলি তো আপনার 31, আমি একটু বলি, হ্যাঁ সাইমুম বলছি 31 দফা তো 22 সালে 31 দফা আমি দল ঘোষণা করে 22 সালে, আর 31 দফাতে আমাদেরও ইনপুট আছে, কিন্তু আমি বলছি যে তারও আগে বেগম জিয়া দিছিলেন 2016 সাল থেকে তো এটা সেখানে এটা সবচেয়ে এইটা ছিল না। আপনার এই বাংলাদেশে আওয়ামী লীগ এবং বিএনপির মতো বুর্জোয়া দলগুলোই তো এই যে আপনার বলেন যে গ্রামীণ পাওয়ার পলিটিক্স কিংবা পেশি শক্তির পলিটিক্সটাকে জিয়ে রাখছে। তো সেক্ষেত্রে নূর, আমি সহজ করে বলি, একদম শেষ করতে চলে আসছি। নতুন শক্তি আসছে জনাব নূর, আমি একদম শেষ কথা বলি, আমি একটা শেষ কথা মানে শেষ কথা বলি যে আপনি আসলে যেসব কথা বলতেছেন তার মধ্যে থেকে আমি আসলে আলাদা করে কোনো কিছু আমি পাইতেছি না। শুধু এটা আমি বুঝতেছি যে দুই দলের রাজনীতি করে বাংলাদেশকে বিভক্ত করে বাংলাদেশকে লুটপাট করছে, এখন তাদেরকে বাদ দিতে হবে, আমরা করব সেই লুটপাট। ব্যাপারটা কি এরকম? আমার গ্রামে অনেক বক্তব্য আমি একটা কথা বলি যে যারা ভালো মানুষ তাদেরকে আপনারা রাজনীতিতে সাপোর্ট করেন, সেটা আমার দলে থাকলে অন্য দলে থাকলে। আমরা চাই রাজনীতিতে একটা গুণগত পরিবর্তন হোক। আজকে দেখেন কোন কলেজ বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচন নেই, অছাত্ররা ছাত্র রাজনীতি করে এবং ছাত্র রাজনীতি যখন যে দল ক্ষমতায় থাকে ক্যাম্পাসকে একটা মিনি ক্যান্টনমেন্টে পরিণত করে। আমরা বলছি যে কলেজ বিশ্ববিদ্যালয়ে নিয়মিত ছাত্র সংসদ নির্বাচনের মাধ্যমে একটা সুস্থ ধারা। আমাদের আর সময় নাই, শেষ করছি। আমরা পজিটিভ পলিটিক্সের মাধ্যমে আমরা দেশ এবং সমাজকে পরিবর্তন করতে চাই। সেক্ষেত্রে বিদ্যমান সিস্টেমকে চাইলে রাতারাতি আমরা পরিবর্তন করে দিতে পারবো না, কিন্তু এটা ঠিক যে পুরানো পলিটিক্স দিয়ে এটা কোনোভাবেই পরিবর্তনটা সম্ভব না। আমাদের সময় নেই, সেটা তো আমরা আছি, বিএনপির সেই প্রোগ্রামের সাথে তো আমরা আছি। আমরা তো দফাতে ধরেন বিএনপির ছিল 10 দফা, আমাদের একদম সময় নাই। আমরা জনাব নুরুল হক নূরকে আবার একটু 30 সেকেন্ড শুনবো, আপনি যদি এখন 15 সেকেন্ড বলেন কি বলতে নিছিলেন। জি জি, অনেক অনেক ধন্যবাদ। আমার একটু বেশি দেন, সাইমুম বেটা বড় দলের না, মানে 30 সেকেন্ড দিল তো তারে টাইম নাই। জি অনেক ধন্যবাদ। এখন হচ্ছে বাংলাদেশে যে ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার কথা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বলছে, সেখানে যে সংস্কার প্রস্তাবগুলো বিএনপি দিচ্ছে তার কিন্তু একটা গুরুত্বপূর্ণ অংশ রয়েছে। আমরা মনে করছি যে বাংলাদেশের জনগণের সাথে সম্পৃক্ত যে পরিবর্তনগুলো করা দরকার। অনেকেই দাবি করেন যে বিএনপি নাকি সংস্কার চায় না, কিন্তু আপনারা জানেন যে সংস্কারের
ধারক ও বাহক আসলে বিএনপি 2016 ভীষণ 2023 থেকে শুরু করে 2022 থেকে শুরু করে এবং আমরা এখন পর্যন্ত আমরা দেখছি। তো এখন এই যে পরিবর্তনটা কোন জায়গায়, যেটা হচ্ছে যে ওই নূর ভাইও বলছিলেন যে আসলে বিএনপির যে সামনের যে রাজনীতি, সেই রাজনীতিতে তারা হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স বা মানুষের প্রাত্যহিক জীবনের যে উন্নয়ন, সেটা স্বাস্থ্যের উন্নয়ন, সেটা শিক্ষার উন্নয়ন এবং হচ্ছে নারীর ক্ষমতায়ন ইত্যাদি যে মানুষ সম্পর্কিত যে উন্নয়নগুলো রয়েছে, সেই উন্নয়নগুলো সামনের দিনে বিএনপি এবং নতুন বাংলাদেশ গড়ার পথে হচ্ছে বিএনপি এগিয়ে যাবে, এই আশা ব্যক্ত করি আমি আমার কথা শেষ। ডক্টর পারভেজ, আপনাকে অনেক ধন্যবাদ। জনাব আপনি প্লিজ 1 মিনিটে শেষ করেন, মানে আমাদের আসলে অনেকটা সময় পার হয়ে গেছে, যে আপনি আপনার দলের নতুন ভিশন কি দেখেন। জি রাইট, আমরা এটাই বলবো, প্রথমত আমাদের দেশে আমাদের দেশের রাজনীতি একটা করাপ্টেড রাজনীতি। এই করাপ্টেড রাজনীতির অবশ্যই পরিবর্তন করতে হবে। তার জন্য প্রথমত ভালো মানুষকে রাজনীতিতে নিয়ে আসতে হবে, ভালো মানুষকে রাজনীতিতে আপনার জায়গা করে দিতে হবে এবং জনগণকেও তাদের সাথে থাকতে হবে, সেটা যেই দলেরই হোক না কেন। আমার কথা হচ্ছে, আমার পরিবর্তে অন্য আরো অনেক দল আছে, তারা যদি ভালো কিছু করে তাহলে তো আমরা চাই সোসাইটির পরিবর্তন, আমরা চাই একটা নিরাপদ, আমরা চাই একটা দেশ, আমরা চাই একটা সমাজ, আমরা একটা সংঘাত সহিংসতা মুক্ত একটা রাজনৈতিক পরিবেশ। এখন এখানে বিএনপির সাথে তো আন্দোলনটা, যুগপৎ আন্দোলনটা, লড়াইটা আমরা আওয়ামী লীগের আমল থেকে করেছিলাম। বিএনপি একটা বড় দল, আমরা তো বিএনপির মধ্যে এই ধরনের একটা বড় ধরনের পরিবর্তন আমরা দেখতে চাই। কিন্তু বাস্তব হচ্ছে যে বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ অত্যন্ত যে সুন্দর সাবলীল ভাবে, যেভাবে দেশবাসীকে মেসেজ দেওয়া, সমাজে একটা শান্তি শৃঙ্খলা রক্ষার জন্য নেতাকর্মীদের আহ্বান জানাচ্ছেন, বাস্তব কথা হচ্ছে বিএনপির তৃণমূল কিন্তু এটা শুনছে না। কাজে সেক্ষেত্রে আপনি যেটা বলছিলেন যে একটা ভালো বিরোধী দল কিংবা একটা ভারসাম্যপূর্ণ রাজনীতি না হইলে কিন্তু বিএনপি ক্ষমতায় গেলেও বিএনপি কিন্তু আওয়ামী লীগের মতো একটা হয়ে যেতে পারে। সেক্ষেত্রে সাইমুম পারভেজ ভাইয়ের মতো, মাহাদি আমিন ভাইয়ের মতো ইয়ং মেধাবী অনেক তরুণ লোক আছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পাশে। আমরা আশা করি তাদের মাধ্যমে এই একটা পরিবর্তন আসবে, দেশ একটা সঠিক পথে এগিয়ে যাবে। আমরা বিএনপিকেও সহযোগিতা করতে চাই। আমি আপনার কথা আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে আপনাদের মতো যারা আছেন তারা আসলে যদি ভালো থাকেন, আমাদেরকেও ভালো আপনারাই রাখতে পারবেন। সুতরাং আপনাদেরকে অনেক ধন্যবাদ দিতে চাই। ডক্টর সাইমুম পারভেজ, আপনি আমাদের সাথে যুক্ত হয়েছেন, আপনার মূল্যবান সময় দিয়েছেন, সেজন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। জনাব নুরুল হক নূর, আপনার ব্যস্ততার মধ্যেও আপনি যে আমাদের সময় দিয়েছেন এবং অনেকগুলি প্রশ্নের জবাব দিয়েছেন, অংশগ্রহণ করেছেন আলোচনায়, সেজন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। অনেক দর্শক অনেক কথা বলেছেন, ভালো কথা বলেছেন, খারাপ কথা